যেতে পারে, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া যেতে পারে। সেটা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের চেয়ারম্যান, প্রেস কাউন্সিল এবং আইন কমিশনের চেয়ারম্যান, এই কটি হয়তো আমরা বিবেচনা করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। ফরহাদ ভাই বলা লাগবে, জনাব ফরিদুজ্জামান ফরহাদ। আমি তো ওনার দল করি না, আমি আমার দল করি এবং জোট করি। জি প্লিজ প্লিজ, এখন আপনার বক্তব্যে সেটা প্রমাণিত হয়ে যাবে। সম্মানিত সভাপতি, একটু আপনি যেভাবে আমার দল করি, আমি ভাবলাম যে আমার দল বলে একটা দল করেন আপনি। আমার বাংলাদেশ, এবি পার্টি আমার বাংলাদেশ। সম্মানিত সভাপতি, কাগজটা দেখলাম A to Z পর্যন্ত। তা মানুষ আগে বলতো যে দেশের রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করার জন্য আসে। আমি তো এখন দেখতেছি এই যে অবস্থা, প্রাইম মিনিস্টারের আবার সেই অবস্থা নয়, কবর জিয়ারতের মতন অবস্থা নয়। আর এটাতে আরেকটা দেখে মনে হচ্ছে আমরা মনে হয় প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেতে যাচ্ছি। যদি সেটাও হয়, সেটা হাউজে বললে তারপরে হয়তো দেখা গেল এইটা যে আমরা যে পক্ষে বিপক্ষে সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। এখন জাতীয় নিরাপত্তা সংস্থা NSI, DFI এবং 3 বাহিনীর প্রধান, এইটার প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্মের পর প্রাইম মিনিস্টার হাতে ডিফেন্স মিনিস্টার রাখা হয়েছে। এটা কেন রাখছে? রাখার কারণ ব্যাপকভাবে ব্যাখ্যা দিব না, কারণ মনির ভাই আমাদের তাকাচ্ছে, টাইম শর্ট। মাইক ধরবে। এইগুলো প্রাইম মিনিস্টারের হাতেই থাকুক, অ্যাটর্নি জেনারেল প্রাইম মিনিস্টার থাকুক, আর প্রেসিডেন্ট তো ক্ষমতা আছেই, সব নিয়োগ তো হচ্ছে, চিফ জাস্টিস নিয়োগ হচ্ছে, সাথে সাথে আইন কমিশন হোক, প্রেস কাউন্সিল হোক, তথ্য কমিশন হোক, মানবাধিকার হোক, বাকিগুলো প্রাইম মিনিস্টারের হাতে থাকুক। প্রাইম মিনিস্টার কনসার্নে প্রেসিডেন্ট সব নিয়োগ প্রেসিডেন্টই দেয়, উইথ দি কনসার্ট অফ দি প্রাইম মিনিস্টার। এইটা করুক, রাষ্ট্রটা ভালো চলুক, দেশ ভালো চলুক। এবং আপনারা যে কষ্ট করে এই কমিশনের সদস্যরা দীর্ঘদিন ধরে করছেন, আজকে শেষের দিন যাতে আপনাদেরও ভালো বলে, মনে না করে যে এই কমিশন কোনো একটা পারপাস সার্ভ করতে আসছে, এইটা যেন মনে না করে, সেইটার জন্যই আমরা এটা বলি। আর বিশেষ করে আলী রিয়াজ ভাই দীর্ঘদিন আমেরিকা ছিলেন, যদিও আমেরিকা থাকে বাংলাদেশে মনে পড়ছে, এবং মানুষ মনে করবে লোকটা আমেরিকার সিটিজেন বা বাংলাদেশের সিটিজেন হোক, দ্বৈত সিটিজেন হোক, এদেশে এসে এমন একটা কমিশন করছে যে কমিশন যুগ যুগ ধরে আপনার কথা মনে পড়বে। আপনার জন্য দোয়া করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফরিদুজ্জামান ফরহাদ। খুব স্পষ্টভাবে আপনি যে ভিন্ন দল করেন এটা বোঝা গেল। আমি এখন জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দির কাছে যাচ্ছি ঠিক একই রকম ভিন্নতা বোঝার জন্য। জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জমিয়ত উলামা ইসলাম। না, এইভাবে বলা ঠিক না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে আমি মনে করি ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করা উচিত। যেটি আমাদের সামনে প্লেস করা হয়েছে এটা ভারসাম্যহীন বলে আমরা মনে করছি। জি, এই জন্য আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব যে একটি নির্বাহী বিভাগকে যেন পথ চলতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সবাই যে আগের মতো হবে, সবাই যে স্বৈরতান্ত্রিক পন্থায় ফিরে যাবে, এইরকম ভাববার কোনো সুযোগ নেই। একান্ত যদি হয়, ভাগ্যে থাকে, কপালে লেখা থাকলে জাতি ধরবে তাদেরকে। আমি মনে করি যে একটা রাষ্ট্রের নির্বাহী বিভাগকে স্বাচ্ছন্দ্যে পথ চলা, এটাকে নিশ্চিত করা আমি মনে করি খুব দরকার। এই জন্য জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, এই তিনটা মহামান্য রাষ্ট্রপতির কাছে রাখা যেতে পারে, বাকিগুলো সব নির্বাহী বিভাগের কাছে থাকাই আমি মনে করি যুক্তিযুক্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আমি সৈয়দ হাসিবুদ্দিন হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার মনে হয় এই প্রথম আমরা কমিশন থেকে একটা প্রস্তাব পেলাম
যেটা আসলে পক্ষে যারা আছে তাদের আসলে ডিফেন্ড করতে দিতে হবে আসলে আমার ধারণা আর কি, কারণ আমরা এখন পর্যন্ত পক্ষে কাউকে পাইনি। আমার প্রস্তাব পরিষ্কার যে সশস্ত্র বাহিনীর প্রধান এটা যদি আমরা প্রেসিডেন্টের কাছে দেই, আমরা দেশের জন্য একটা মহা বিপদ ডেকে আনব। এটা পরীক্ষিত না আমাদের এখানে, এবং এখানে একটা ক্ষমতার ভারসাম্যের বদলে এটা আসলে দুইটা ক্ষমতার ভিতর সারাক্ষণ সংঘর্ষ হবে। সুতরাং এই প্রস্তাব এবং প্রতিরক্ষা গোয়েন্দা যে দুটো আছে সেটা, এগুলি আসলে আমরা এখনই নাড়া দিতে চাই না। আমরা এটা নাড়া না দেই। এখানে একটা আলাপ আসছে যে বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে এটা থাকবে না। বাংলাদেশ ব্যাংক আসলে মনিটারি পলিসি নিয়ে কাজ করবে, ফিসক্যাল পলিসি ইজ সরকার। সো এটার সাথে সরকারের যেটা রিয়াজ ভাই বললেন যে এর সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশ ব্যাংক সরকারের হাতে দিলে তো সরকার মানে ইকোনমির 12টা বাজায় দিবে। হ্যাঁ, সুতরাং সেটা এখনও সরকারের হাতে নাই। এটি ইন্ডিপেন্ডেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট থাকুক, এটা নিয়ে কোনো ইয়ে করার দরকার নেই। অ্যাটর্নি জেনারেল থিওরিটিক্যালি যেটা রিয়াজ ভাই বলছেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ইয়েতে আমার কাছে মনে হয় আমরা যারা কি বলবো আমজনতা হিসেবে মনে করি অ্যাটর্নি জেনারেল সরকারের লয়ার, সুতরাং এটা সরকারের হাতে হবে। সো এই চারটা বাদে বাকিগুলি আসলে প্রেসিডেন্টের হাতে থাকাটাই সেটাই ব্যালেন্স অফ পাওয়ার হবে। ধন্যবাদ। আর একটা প্রস্তাব হচ্ছে যারা এটার পক্ষে, আর্মির পক্ষে, আমার মনে হয় আলাপটা তাদের কাছ থেকে শুনি, কে মনে করছে যে প্রতিরক্ষা। না, আমরা এইভাবে না বলি কে কার পক্ষে, ঠিক আছে, এটা আপনাদের সিদ্ধান্ত। পূর্ণ স্বাধীনতা আছে প্রত্যেক, থ্যাংক ইউ। যে আমি এই তালিকার মধ্যে একটারও পক্ষে না, অথবা আমি এটার পক্ষে এটার পক্ষে না। ভেরি সিম্পল। এখানে কেউ 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 কারো পক্ষে বিপক্ষে এটা আমি মনে করি এটা আলোচনারই কোনো দরকার নাই। প্রত্যেকের নিজের চয়েসে প্রত্যেকে বলবেন, এবং আমাদের কর্মকর্তারা, কমিশনের কর্মকর্তারা নোট করছেন যে কে কোনটা। না না, ঠিক আছে ঠিক আছে। যে আমি ভিন্ন দলের এই যে চমৎকার বলতে, ভিন্ন দলের অভিন্ন সুর। মাননীয় সহসভাপতি জনাব হাসিবুদ্দিন হোসেন, তিনি অ্যাটর্নি জেনারেল, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই, এই 4টি ছাড়া বাকি সবগুলা সমর্থন করেছেন। না, গভর্নরও তিনি সমর্থন করেছেন। সুতরাং না না, ওনার অনেক বেশি আছে। আপনি এখন তাহলে আমরা ধরে নিই, আমরা আমাদের নোটকে এভাবে করব যে আপনি ওনার সঙ্গে একমত। না, উনি তো বলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা অভিন্ন মত পোষণ করেন, আলোচনা আগান। আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রবীণ রাজনীতিবিদ আমিনুল হক টিপু বিশ্বাস, জাতীয় গণফ্রন্টের। তাকে মাইক্রোফোন দিন দয়া করে। সম্মানিত সভাপতি, কমিশনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি বলবো যে আমাদের মধ্যে অনেক বিরোধ ছিল, কিন্তু আমাদের সম্মানিত কমিশন, তার সহসভাপতি এই বিষয়গুলো অত্যন্ত বিচক্ষণতা এবং বিজ্ঞতার সাথে এগুলো এমনভাবে ধৈর্য সহকারে সুচারুরূপে পরিচালনা করেছেন যে আমরা প্রায়ই ঐক্যমতের জায়গায় পৌঁছে গেছি। কিছু কিছু ডিফারেন্স অবশ্যই আছে, থাকবে। এখন যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টির উপরে আমি কথা বলতে চাই যে ভারসাম্য পূর্ণ করতে হবে, অর্থাৎ প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে আরও কিছু অধিকার দিতে হবে। কিন্তু এটা করতে যেয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটা প্রধানমন্ত্রীকেই ক্ষমতাহীন করা হয়েছে। নির্বাহীকে তার ক্ষমতা থাকা দরকার। সেই জায়গা থেকে এখানে যা আলোচিত হয়েছে, আমি সেই স্পিরিটের সাথে একমত হয়ে আমি কোনো মেনশন করছি না। আমি মনে করি যে এটা বিজ্ঞ কমিশন, তার সভাপতি নিঃসন্দেহে ব্রেকের পরে একটা বক্তব্য উপস্থাপিত করে এ বিষয়টি সুরাহা করতে পারবেন। একটি কথা বলতেই হয়, যেটা অলিখিত,
বা যেটা আছে সেটা হলো যে আমাদের দেশের উপরে একটা বিদেশের প্রভাব আছে এবং আমাদের সেনাবাহিনীর মধ্যেও আছে, আমলাদের মধ্যেও আছে। এই বিষয়গুলোকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকেই বিষয়টি ভাবতে হবে যে বিদেশি প্রভাব মুক্ত জাতীয় স্বার্থ রক্ষার্থে আমাদের সমস্ত সংস্থাগুলোকে পুনর্গঠিত করতে হবে এবং তার মধ্য দিয়েই আমাদের জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এগুলো সম্ভবপর হবে। এই কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করতে চাই। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জনাব আমিনুল হক টিপু বিশ্বাস। আমি জনাব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, আপনার কাছে জানতে চাই যে আপনি এবং আপনার দল থেকে জনাব সানি আব্দুল হক দুজনেই কথা বলতে চেয়েছেন। আমি তো এই মুহূর্তে অন্তত দুজনকে দিতে পারছি না। ঠিক আছে, আমি প্রথমে যেটার জন্য দিয়েছিলাম এটা আপনার কারেকশন করে নিয়েছেন, কিন্তু যেহেতু এখন ইয়ার মতামত দিতে হচ্ছে, আমি একটু ছোট্ট ইন্ট্রো দিয়ে তারপরেই বলছি। প্রথম হচ্ছে যে আমরা ক্ষমতার ভারসাম্য চেয়েছি, সুতরাং ভারসাম্য চাইতে গেলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ লাগবে, রাষ্ট্রপতিকে কিছু দিতে হবে। 2018 সালের নির্বাচনের সময় আমাদের একটা মজার ফান মনে পড়ে, আমরা লিখেছিলাম যে একবার মনে হয় শেখ হাসিনা জিতবে, আবার পরক্ষণে মনে হয় যেন নৌকা জিতবে। তো এখানে অবস্থাটা এমন যে আমরা চাই মানে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকুক, আবার আমরা চাই প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকুক, কথাটা অনেকটা এরকম হয়ে যায়। তো সেজন্য আমি আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন রাষ্ট্রপতি নির্বাচন বা নিয়োগের আলোচনা করছিলাম তখন আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি যাতে সরকারি দলের লোকই হয়, মানে যারা অধিকাংশ পার্লামেন্টে প্রাধান্য বিস্তার করবে তারাই যাতে হয়, সেই আলোচনা করেছে। তার মানে রাষ্ট্রপতিকে এখন যখন আলোচনা করতে যাচ্ছি মনে হয় যেন রাষ্ট্রপতি সরকারের একটা বিরোধী দলের লোক। আসলে তো রাষ্ট্রপতি সরকারেরই, মানে আমাদের যে পন্থা আমরা রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছি উনি আলটিমেটলি সরকারের এক্সটেন্ডেড একটা লোকই থাকবেন, এরকমই ধারণা হচ্ছে। এনিওয়ে, আমি খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ। এই কয়টি বললাম? এই 7টি। কয়টা বললাম? আচ্ছা, 7টা বলেছি সম্ভবত। আমি আবারও বলছি, খ গ কমিশনের অফিসাররা এটা একটু নোট নিয়েন। জি, খ গ ঘ উ ছ বর্গীয় জ ঝ, এই 7টা রাষ্ট্রপতির এখতিয়ারে রাখার ব্যাপারে আমাদের মত। আর অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর ইয় ট ঠ, এই 3টা আগের প্রপোজিশনে রাখার পক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান ভূঁইয়া যারা মঞ্জু। নোট নিচ্ছেন তারা কি মারছেন? জি ধন্যবাদ, খুব স্পষ্ট। নিশ্চয়ই এটা আমাদের ফরহাদ ভাইয়ের সঙ্গে প্রায় মিলে গেছে নাকি? জি, আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবুল হাসান রুবেল, গণসংহতি আন্দোলন। আপনাকে জনাব আবুল হাসান রুবেল। রুবেল, আপনি বসে বলতে পারেন না। গণসংহতি আন্দোলনের পক্ষে আসলে বলছেন জুনায়েদ সাকি, জনাব জুনায়েদ সাকি। আচ্ছা, সবাইকে সালাম। না, যে প্রতিষ্ঠানগুলো আসলে চেকস অ্যান্ড ব্যালেন্সের সাথে যুক্ত এবং যার ইন্ডিপেন্ডেন্স জরুরি, সেগুলোতে আসলে রাষ্ট্রপতির নিয়োগের প্রশ্নটা আসে। সরাসরি নির্বাহী বিভাগের মানে কর্তৃত্ব যেখানে আসলে প্রয়োজন নাই, বরং নির্বাহী বিভাগের জবাবদিহিতার জন্য যেগুলো জরুরি আছে, তার মধ্যে তথ্য কমিশন খুব গুরুত্বপূর্ণ।
জনগণের তথ্য পাওয়ার অধিকার আছে এবং এটা যাতে নির্বাহী বিভাগ কোনোভাবে করতে না পারে। মানবাধিকার কমিশন খুব গুরুত্বপূর্ণ জনগণের যে অধিকার সেটা রক্ষা করার জন্য। প্রেস কাউন্সিলও খুব গুরুত্বপূর্ণ, কেননা সাংবাদিকদের এবং আমাদের সংবাদ মাধ্যমের গণমাধ্যমের স্বাধীনতার জন্য। আইন কমিশন আমি একটু দেখছিলাম যে আইন কমিশনের পুরো ফাংশনিংটা কি, সেটা সরকারের নির্বাহী বিভাগের সহযোগী, মানে সেখানে প্রয়োজন আছে কি না একটু পরে মতামত দিতে পারবো আর কি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাতে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই যে বরকন্দাজ প্রশাসন থেকে রক্ষা পাওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলো বরকন্দাজ প্রশাসন থেকে যদি রক্ষা না পায়, বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ হবে আর কি। সুতরাং ওই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও খুব জরুরি। এনার্জি রেগুলেটরি কমিশনে আমাদের দীর্ঘদিন যাওয়ার অভিজ্ঞতা আছে এবং সেখানে গিয়ে আমরা বিদ্যুতের দাম নিয়ে কথা বলি। এটা একটা কোয়াজাই জুডিশিয়াল বডি, মানে যেখানে আসলে এক ধরনের বিচারের মতো করেই সরকার প্রস্তাব দেয়, নাগরিকরা বিভিন্ন জনগণের প্রতিনিধিরা তারা সেখানে তাদের কথাগুলো তুলে ধরে এবং এনার্জি রেগুলেটরি কমিশন তার ভিত্তিতে একটা রায়ে পৌঁছান। গভর্নমেন্ট সেটা কিভাবে গ্রহণ করবে না করবে সেটা তখন তারা তার সাথে অ্যাডজাস্ট করে। এমন নয় যে যদিও আইনে বলা আছে যে এনার্জি রেগুলেটরি কমিশনের প্রস্তাবী অনুযায়ী চলার কথা, কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে সরকার নানাভাবেই রেগুলেটরি কমিশনের প্রস্তাবকে অনেক ক্ষেত্রে করেছেন, অথবা আগে ওহি এসছে এবং সেই অনুযায়ী রেগুলেটরি কমিশন ডিসিশন নিয়েছে। সেক্ষেত্রে এটারও এই যে কোয়াজাই জুডিশিয়াল বডি হিসেবে এর যে একটা ফাংশনিং সেটা থাকা দরকার। এই চারটাতে আসলাম। কমিউনিকেশনস নিয়ে আমি এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, আইন কমিশন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তো 2-5টা আর কি, মানবাধিকার, তথ্য, প্রেস, বিশ্ববিদ্যালয়, এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা আন্দোলন করেছি আমাদের সম্ভবত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা অবস্থান করেছি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রসঙ্গ নিয়ে। এগেইন আমি ওটা বলবো যে মানে এই যে মনিটারি পলিসি এবং ব্যাংকের যে ইন্ডিপেন্ডেন্স, স্পেশালি বাংলাদেশ ব্যাংকের, সেটা খুব জরুরি আমাদের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কেন সরকারি দলের লোক হইতে হবে অথবা সরকারের পছন্দেরই হইতে হবে সেইটা খুব বোধগম্য না, বরং এটার জন্য যে ধরনের কোয়ালিফিকেশন দরকার সেইটা আমাদের পরবর্তী আর্থিক শৃঙ্খলা রক্ষা করার জন্য, আমাদের মানে অর্থর নিশ্চয়তার জন্য। যেভাবে ব্যাংকের টাকা চুরি হয়ে গেল এবং বিদেশে অনেক জায়গায় আমাদেরকে মানে আমাদের টাকা চুরি হয়ে যায় এই নামেই কেউ চেনে, এরকম অবস্থা আর কি। বাংলাদেশ আছে যেখানে তাদের সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়েছিল। তো এইটা খুবই বিপজ্জনক জায়গা। ফলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোয়ালিফিকেশন কি এবং সেটার নিয়োগ পদ্ধতি, মানে এই জায়গাটা স্পষ্ট হওয়া দরকার। সেটা যদি রাষ্ট্রপতির কাছে থাকে, সেদিক থেকে আমাদের বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জায়গাটা সেখানে যেতে পারে। আপাতত এই জায়গায় থামছি। আমি একটু আইন কমিশন এবং টেলিকমিউনিকেশন নিয়ে একটু পরে কথা বলবো। আইনের ব্যাপারে পরে বলবেন? আচ্ছা, ঠিক আছে। উনি ওই বিষয়ে বললেন না, মানে হচ্ছে যেটা উনি সমর্থন করলেন না। কখনো কখনো কি বলিলেন না সেটাই বলিলেন বলিয়া ভাবিবেন। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে মিষ্টি মুখ করার আমন্ত্রণ জানাচ্ছি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের তরফ থেকে। একবারে সরাসরি কুমিল্লা থেকে, আমার মিষ্টি কোথায়, সরাসরি কুমিল্লা থেকে এসে পৌঁছালো কুমিল্লার আদি ও অকৃত্রিম রসমালাই। কিন্তু আমাকে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন যে কেবলমাত্র এই প্লেটের মিষ্টিতে হবে না, এটা অনেক কম হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী জনশক্তি পার্টির প্রধান। ধন্যবাদ। আমি কমিশনের মাঝে মধ্যে ডায়াবেটিকদের মিষ্টি খাওয়া খুব জরুরি হয়ে পড়ে,
তা অবস্থাটা সম্মানিত বিবেচনা করে দেখেন। ভাইস চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আল্লাহর পক্ষ থেকে সুবিধা হইলে আল্লাহর পক্ষ থেকে, নাইলে কি বন্ধা। আচ্ছা যাই হোক, এটা তার ভাই বক্তৃতা দিবে না? আমি তো অপেক্ষা করতেছি তার ভাই। ও আপনি সরি, আমি খেয়াল না, করিনি। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের স্পষ্ট আমরা বলতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, সশস্ত্র বাহিনী সমূহের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানদের নিয়োগ, প্রতিরক্ষা, আমাদের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু এদিকে খেয়াল রাখুন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালক, এই চারটি বিষয়, এই চারটি বিষয় সরকারের হাতে থাকতে পারে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, জোনাস থেকে কিছুটা উল্লেখ করেছে, কিন্তু আমি এটাকে আরও স্পষ্ট করব। আমরা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনের প্রশ্নে আমরা আন্দোলন করছি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়। আপনারা জানেন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান, এত বড় অর্থনীতিবিদ, তার আমলে সে দলীয় সরকারের নিয়োগপ্রাপ্ত ছিল বিধায় যা হয়েছে এটা জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। কাজেই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনের দাবি করছি। আমরা মনে করি এটা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত, এটা রাষ্ট্রপতির হাতেই থাকতে হবে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, সরকারের অ্যাটর্নি জেনারেল না। রাষ্ট্রপতি সংবিধানে ক্লিয়ার লেখা আছে যে এটা রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা। কাজেই এটাও সংবিধান অনুযায়ী আমরা মনে করি রাষ্ট্রপতির কাছে এটা থাকা উচিত। আমি এখানে ক্লিয়ার করেছি বাংলাদেশ টেলিকমিউনিকেশন, সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, এগুলো সরকারের হাতে থাকা উচিত। যেহেতু নির্বাহী ক্ষমতা, সরকার নির্বাহী ক্ষমতার মালিক হবেন, এই জিনিসগুলো সরকারের কাছে থাকা উচিত। বাকি জিনিসগুলো রাষ্ট্রপতির কাছে থাকা বাঞ্ছনীয় আমরা মনে করি। আমাদের অতীত অভিজ্ঞতা থেকে রাজপথে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই সংগ্রামের অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এই চারটি জিনিস ছাড়া বাকিগুলো রাষ্ট্রপতির কাছে যাওয়া উচিত। রাষ্ট্রপতির কাছে গেলেই যে এই জিনিসটা মানে প্রধানমন্ত্রী আরেকটা রাষ্ট্র হয়ে যাবে, রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্র হবে, সেটা বোধহয় চিন্তা করা আমাদের ঠিক হবে না। আপনার যুক্তিটা মানে আপনার অবস্থানটা বোঝা গেছে, আপনি ওই চারটা ছাড়া বাকিগুলো। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু। আমরা মাগরিবের নামাজের হ্যাঁ। বিরতিতে যাব সাইফুল হক ভাইয়ের কথা শুনে। আচ্ছা, জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি মাঝখানে আমি আর রহিন হোসেন প্রিন্স আমাদেরকে একটু বাইরে থাকতে হয়েছে জরুরি একটা কর্মসূচিতে। আমরা চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দের বক্তব্যটা আমরা অনলাইনে শোনার জন্য। আমি মনে করি আপনারা যে প্রস্তাব দিয়েছেন, ইতিমধ্যে যেটুকু জেনেছি, প্রস্তাবটা দেখলেই মনে হবে যে আপনারা একটা রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকেই নিয়ে যেতে চাচ্ছেন কিনা, এরকম একটা মনস্তাত্ত্বিক ধারণা এটা তৈরি করবার আপনাদের প্রস্তাবের ভেতর দিয়ে এরকম একটা ধারণা করাটা অসম্ভব না, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে একই সাথে আমরা এই ব্যাপারে আমরা কমিট বাউন্ড যে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে রাষ্ট্রপতির আমরা কিছু যৌক্তিক উপযুক্ত কিছু ক্ষমতা থাকবেন, ক্ষমতার একটা প্রপার ভারসাম্য থাকবে। তো সেই বিবেচনা থেকে নিশ্চয়ই আপনারা এই প্রস্তাবটা এটা আপনারা হাজির করেছেন। আমাদের দিক থেকে আমি যদি নিচ থেকে বলি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা যেটা ঠতে আছে, টতে প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর, সশস্ত্র বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ,
টেলিকমিউনিকেশনস রেগুলেটরি চেয়ারম্যান, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, এই পর্যন্ত নিচ থেকে 1, 2, 3, 4, 5 এটা মনে করি এটা প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের এখন যেভাবে সরকারের কাছে এটা থাকা উচিত। উপর থেকে যদি বলি, উপর থেকে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, এটা যদিও তিনি রাষ্ট্রের প্রধান আইনজীবী, তাকে কাজ করতে হয় সরকারের সাথেই, প্রধানত তাকে কাজ করতে হয়। সে কারণের জন্য আমরা মনে করি যে অ্যাটর্নি জেনারেল এটা সরকারের প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের সাথেই অ্যাটর্নি জেনারেলের নিয়োগের ব্যাপারটা যুক্ত থাকা দরকার। আর ইতিমধ্যে আমাদের অধিকাংশ নেতৃবৃন্দরা যে বক্তব্য দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে কি থাকবে, তাদের সাধারণ টিউনিংয়ের সাথে আমরা একমত যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, সদস্যগণের নিয়োগ, তথ্য কমিশনের চেয়ারম্যান, উপদেষ্টাদের নিয়োগ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ, আইন কমিশনের চেয়ারম্যানের নিয়োগ, আমরা মনে করি এগুলো রাষ্ট্রপতির কাছে এগুলো দেওয়া যেতে পারে এবং তিনি এটা প্রধানত তার জুরিসডিকশনের মধ্যে এগুলোকে আনা যেতে পারে। এবং এখানে প্রত্যেকটা নিয়োগের ব্যাপারে আপনারা আমার চেয়ে যারা এই ব্যাপারে দক্ষ ভালো জানেন, কিভাবে প্রস্তাবগুলো আসে, নিয়োগগুলো কিভাবে হবে, বিদ্যমান কিছু প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। রাষ্ট্রপতি যখন কোথাও নিয়োগ দেবেন তখন তিনি এগুলোকে নিশ্চয়ই তিনি বিবেচনার মধ্যে নিয়ে এই আপনাদের এখানে সুনির্দিষ্ট বিদ্যমান এসব ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে পদ্ধতির ক্ষেত্রে বিদ্যমান আইনের বাইরে আপনারা নতুন কোনো প্রস্তাবনা আপনারা হাজির করেননি। তার মানে ধরে নিচ্ছি যে বিদ্যমান নিয়োগের পদ্ধতিটা আছে, সেখানে প্রধানমন্ত্রীর পরিবর্তে, নির্বাহী বিভাগের পরিবর্তে রাষ্ট্রপতির ক্ষমতাটাই প্রধানত আমরা ওনাকে এটা দিচ্ছি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে জোনায়েদ সাকির বক্তব্যটা আমি যখন রুমে ঢুকি তখনই আমার কানে আসলো। আমি তার সাথে এই প্রশ্নে একমত হব যে আমাদের এখানে ম্যাক্রো ইকোনমির যে পরিস্থিতি, আমাদের এখানে গোটা ব্যাংকিং সেক্টরের যে পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংক যেখানে একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, ব্যাংক ব্যবস্থার ইন্টারনাল ডিসিপ্লিন, আমাদের আর্থিক যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্বটা পালন করবার কথা, আমরা দেখেছি আগের কিছু ধারাবাহিকতা আছে। বিশেষ করে গত 15 বছরে এই রাষ্ট্রপতির গভর্নরের পদ এবং নিয়োগের পদটাকে খুব বাজেভাবে এটাকে দলীয়করণ করা হয়েছে এবং এটা আমাদের অর্থনৈতিক বিশৃঙ্খলা দুর্যোগের এটা একটা বড় কারণ। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা এখানে দলীয় নিয়োগ বা এখানে রাজনৈতিক বিবেচনা নিয়োগ হতে হবে কেন? এটা গোটা ইকোনমির ইন্টারনাল ডিসিপ্লিন বা তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর মধ্যকার সম্পর্ক, ব্যাংক ব্যবস্থার উপরে তদারকি, শেষ করছি, তদারকি, এটাই তার কাজ। সেদিক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্ট সদস্যদের আর তারা যদি রাষ্ট্রপতির এই জায়গাটাই থাকেন, মানে অনাকাঙ্ক্ষিত যে হস্তক্ষেপ, রাজনৈতিক বিবেচনা, দলীয় বিবেচনা বা এখানে প্রায়শ হস্তক্ষেপের যে ঝুঁকিটা থাকে, যেটা আমরা খুব বাজেভাবে এক্সপিরিয়েন্সড হয়েছি, এটাকে কাটিয়ে ওঠা সম্ভব। এভাবে বিবেচনা করে নিশ্চয়ই আরও নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আপনাদের উচিত হবে সবার আলোচনার পরে হাউজের এটাকে বিবেচনার মধ্যে নিয়ে নতুন একটা প্রস্তাবনা আপনার দিক থেকে হাজির করা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এখন বলবেন নামাজের আগে? তাহের ভাই নামাজের আগেই বলতে, তাহের ভাইটা শুনে আমরা বিরতিতে যাই। জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামাত ইসলামী। মানে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে কোনো বিষয়ে সকলেই বিশদভাবে যুক্তি সহকারে বলতে গেলে 2.5 দিন লাগে। তো আপনি তো ঘোষণা করছেন আজকে শেষ দিন হইতে পারে, তো এখন কিন্তু আলোচনার স্টাইল আগের মতোই করছেন আর কি। আমার মনে হয় এখানে 5-7-10টা তো আপনি যেগুলো দিয়েছেন 4-5টার ক্ষেত্রে সকলে আমরা একমত হয়ে যাব। তো সেগুলো শেষ করুন, আর কেউ কোনো ব্যাখ্যা করতে পারবে না, কারণ যে সাবজেক্ট দিচ্ছেন আপনি 10টা, এটা ব্যাখ্যা করার জন্য প্রায় 12টা। তো 12টা যদি আমরা 5 মিনিট করি তাহলে তো আমাদের 60 মিনিট একজনেরই লাগবে, কারণ এক একটা সাবজেক্ট এত গুরুত্বপূর্ণ, 5 মিনিটের কমে ব্যাখ্যাটা হবে না। এই জন্য আমার সুনির্বন্ধ অনুরোধ হচ্ছে আপনি আগে যেভাবে গেছিলেন সেইভাবেই, যেমন অ্যাটর্নি জেনারেল, এটা রাষ্ট্রপতির কাছে থাকবে কি না, এটা প্রাইম মিনিস্টারের কাছে প্রধান যাবে,
এই আপনি একটা শেষ করেন আলোচনা ছাড়া। 2 নম্বর হচ্ছে আমার যেটা ধারণা, অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ ব্যাংক, এরপরে শেষের যে 3টা, এই 5টা রাষ্ট্রপতির কাছে ডাইরেক্ট থাকা যাবে না, এই ব্যাপারে অপিনিয়ন বেশি। এই 5টাকে আপনি একবার অপিনিয়ন নিয়ে নেন, আমার পরামর্শ। এরপরে বাকিগুলো যদি ডিফার না করে তাহলে ওগুলো থাকার ব্যাপারে একমত আছে বলে আমার ধারণা। 1 বাই 1 শেষ করে দিলে উইদাউট ডিসকাশন একদম অ্যালাউ করা যাবে না, তাহলে এটা শেষ হয়ে যাবে। আমি পদ্ধতির ব্যাপারে কথা বলতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহের ভাই, আমরা এখন বিরতিতে যাব। যাওয়ার আগে আমি জাস্ট এইটুকু বলি যে এখন না, ফ্লোরের সেন্টিমেন্টটা ভেরি ক্লিয়ার আমাদের কাছে, সেইটাকে নিয়ে গিয়ে আমরা ফেরত এনে সরি আমরা এখনই একটা প্লেস করব, করে ওটা আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন বিরতিতে যাচ্ছি নামাজের জন্য। না, কিন্তু মাননীয় সহসভাপতি, আমার একটা ওপিনিয়ন হচ্ছে যে আপনি যদি মাগরিবের বিরতিতে এটা রিভাইজ করতে চান, সেক্ষেত্রে সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যটা একটু শোনা দরকার বলে আমি মনে করি। সমস্যাটা হচ্ছে, ঠিক আছে সালাউদ্দিন ভাই, তাহলে আপনি যদি সংক্ষেপে বলে ফেলেন তাহলে আমরা সুবিধা হবে আমাদের জন্য। কিন্তু এদিক থেকে আবার অনেকেই বলছেন যে আপনি রিভাইজ করার আগে তাদের বক্তব্য শোনা দরকার। জি, আমি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাকে দিচ্ছি। আমার পরে তো আরো 15 জন সবসময় বলে, তা তো অসুবিধা নাই, তো অসুবিধা নাই। জি না, আমি একেবারে সংক্ষিপ্ত আলোচনা দেবো আর কি। এই পর্যন্ত কমিশনে আসার পর থেকে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য বিদ্যমান ক্ষমতা থেকে আমরাই প্রস্তাব দিয়েছি, তবে বলেছিলাম সেটা আইনের মাধ্যমে নির্ধারিত হবে। এখন ফ্লোরের আলোচনার প্রেক্ষিতে কি বিষয়টা দেয়া যায় সেটা আপনারা ডিটেইলিং করে দিয়েছেন, সেটা অনেক ধন্যবাদ। এখন সেই মতামতটা এসছে, সবাই আপনি পেয়েছেন, আমি রিপিট করব না। তার ভাইয়ের সাথে শুধু একটু সংশোধন বিয়োজন করতে চাই। তার ভাই বলছে ক অ্যাটর্নি জেনারেল, চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এবং শেষের 3টা না, হ্যাঁ শেষের 3টা, আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শেষের 3টা, এগুলো বাদে বাকিগুলো রাষ্ট্রপতির হাতে দেয়া যায়। এটা হচ্ছে তার ভাইয়ের মতামত। না, তার ভাই এখন বললো। ও তাহলে আপনি এখন বলছেন যে এটা বাদ। তা না না, আমি তার ভাইয়ের সাথে যুক্ত করব তো। না না আমি এটা তার ভাইয়ের সাথে যুক্ত করলে সুবিধা হয় আর কি। তার ভাই বলছেন অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং শেষের 3টা, এরপরে আর আছে, তাহলে 5টা হইল তো। আমি তার সাথে মানে এগুলো বাদে আর কি, বাকিগুলো রাষ্ট্রপতির হাতে যাবে আর কি। তার সাথে শুধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এনার্জি রেগুলেটরি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন, এই 3টাও বাদ দিতে বলতেছি। কারণ এনার্জি রেগুলেটরি যদি 50 টাকা বিদ্যুতের ইউনিট নির্ধারণ করে, সরকার আর থাকবে না স্বাধীনভাবে। আর একই ক্ষেত্রে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেও। সুতরাং এটা আইনের মধ্যে পরিবর্তন যা আনতে হয় আইনে আনতে হবে আর কি। এগুলো প্রধানমন্ত্রীর হাতে থাক, তাহলে পরে সুবিধা হবে। তাহলে রাষ্ট্রপতির হাতে আপনাদের লিস্ট মাফিক 4টা থাকে, 2, 3, 4, 5। আমার বক্তব্য শেষ, ধন্যবাদ। আমরা এখন বিরতিতে যাচ্ছি। মানে আচ্ছা, এই আলোচনাটা আমরা আপনারা ফ্লোরে, মাননীয় সহসভাপতি সালাউদ্দিন ভাই ফরহাদ ভাইকে ফলো করছে। আমরা বিরতিতে যাচ্ছি। মাগরিবের নামাজের পরে আমরা 8:45 7:30 আমাদের অধিবেশন আবার শুরু হবে, ততক্ষণ মুলতবি। আপনাদের জন্য নাস্তা ব্যবস্থা আছে যথারীতি ডাইনিং হলে, আপনারা